বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের জীবনানন্দ দাশের লেখা বাংলার মুখ আমি দেখিয়েছি, এই যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি আমরা আলোচনা করব। আমরা এই কবিতাটি ক্লাস 7-এর স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তাদের স্ট্যান্ডার্ড নিয়ে আমরা আলোচনা করব। এই কবিতাটি আমরা দেখেছি অনেক ক্লাসেই রয়েছে, মানে 8, 9, 10 বিভিন্ন বিষয়, মানে বিভিন্ন ধরনের যে সিলেবাস হয় বিভিন্ন স্টেটের বলতে পারো বা বিভিন্ন জায়গার বিভিন্ন ইউনিভার্সিটির যে স- ইয়েগুলো হয় মানে সিলেবাস, সেই অনুসারে অনেক জায়গায় অনেক ধরনের দেওয়া রয়েছে এই কবিতাটি, কিন্তু আমরা ক্লাস 7 অনুসারেই আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ বাংলার মুখ আমি দেখিয়েছি, কবির নাম হলো জীবনানন্দ দাশ। জীবনানন্দ লেখাটা ঠিক আছে, দাস লেখাটা একটু কেটে গিয়েছে, অ্যাডজাস্ট করে নিও। আমরা এই কবিতাটির কবির আলোচনা করব, মানে কবির বিষয়ে, এবং তারপর কবিতাটি আমরা রিডিং করব। শুনে নাও, আমরা রিডিং পড়ব, তারপর কবিতাটি থেকে আমরা বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তারপর শুধু এটুকুই নয়, আমরা প্রশ্ন উত্তরও তোমাদের সামনে তুলে ধরবো। চলো তাহলে শুরু করছি। প্রথমে আমরা কবি পরিচিতি সম্বন্ধে একটু দেখে নিই। জীবনানন্দ দাশকে বলা যায় আমাদের উদ্ভ্রান্ত বিশৃঙ্খল যুগের ধ্যানী কবি। মাত্র 55 বছরের জীবৎকালে অসংখ্য কবিতা ও অন্যান্য রচনা লিখলেও মৃত্যুর আগে প্রকাশিত তার কাব্যগ্রন্থের সংখ্যা মাত্র 7টি। কবির একটি শ্রেষ্ঠ কবিতা সংকলন গ্রন্থ সহ এই কটি গ্রন্থে অন্তর্ভুক্ত কবিতার সংখ্যা 162টি। জীবনানন্দের লেখা কাব্যগ্রন্থগুলি হল ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সাতটি তারার তিমির, মহাপৃথিবী, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা ইত্যাদি। কবির জন্ম বাংলাদেশের বরিশালে 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি। পিতা সত্যানন্দ দাশ ও মাতা কবি কুসুম কুমারী দাশ। 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর কবির প্রয়াণ হয়, অর্থাৎ তিনি মারা যান। আমরা এই কবিতা থেকে কিছু কথা আগে জেনে নেব। বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি রচনা করেছেন জীবনানন্দ দাশ। এটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলা এর অন্তর্গত। কবিতাটিতে কবির স্বদেশ প্রেম এবং বাংলার প্রকৃতির প্রতি গভীর মুগ্ধতা প্রকাশ পেয়েছে। কবিতার মূল বিষয় হলো কবি বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা এখানে দিয়েছেন, এটাই হচ্ছে মূল বিষয়। বাংলার মাঠ, গাছপালা, পাখি, নদী ও গ্রামীণ পরিবেশ কবির হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে। কবি মনে করেন বাংলার সৌন্দর্য দেখার পর পৃথিবীর অন্য কোনো রূপ খুঁজে বেড়ানোর প্রয়োজন নেই। কবিতাটিতে স্বদেশ প্রেম, প্রকৃতি প্রেম এবং বাংলার ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রকাশিত হয়েছে। কবিতার বৈশিষ্ট্য চিত্রময় প্রকৃতি বর্ণনা, সহজ অথচ গভীর আবেগপূর্ণ ভাষা, গ্রাম বাংলার বাস্তব ও নান্দনিক রূপের উপস্থাপন, দেশপ্রেম ও প্রকৃতি প্রেমের অপূর্ব সমন্বয়। আমরা শুধু কবিতাটি রিডিং পড়ব, তারপরে কবিতাটি শেষ হলে আমরা বিস্তারিত আলোচনায় ফিরব। দেখো, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। কট ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণ দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। আমরা এবার কবিতার সারমর্ম আগে একটু দেখে নেই, আলোচনায় তো ফিরবই।
পৃথিবীর সৌন্দর্য বাংলাদেশে এসে জমা হয়েছে, তাই পৃথিবীর রূপ দেখার প্রয়োজন নেই। বাংলার গায়ক পক্ষী, বাংলার জাম, বট, কাঁঠাল, হিজলের গাছ, ফণিমনসার ঝোপ মোহ আনে। চাঁদ সদাগর একদিন বাংলার রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন। বাংলার সোনালী ধান, অশ্বত্থ, বট আর শ্যামার গান একদিন বেহুলাকেও মুগ্ধ করেছিল। তাই তিনি স্বর্গে গিয়ে ও বাংলার নদী, মাঠ, ভাটফুল দেখার জন্য আগ্রহী ছিলেন। এবারে আমরা আলোচনায় একটু প্রবেশ করছি। বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা। এই কবিতার মধ্যে কবি বাংলা প্রকৃতির প্রতি এক অগাধ নিখাদ ভালোবাসা ফুটিয়ে তুলেছেন, যেখানে জননী ও জন্মভূমি সমানভাবে তার পল্লীগ্রামের প্রীতির মধ্যে মিলেমিশে আছে। সামগ্রিকভাবে বিচার করলে এই কবিতাটির মধ্যে যে সত্যটি উঠে আসে তা হল কবির বাংলাদেশের প্রতি প্রেমের বিশালতা, যা এক অর্থে কবির কাছে একটি পৃথিবীর চেয়েও অধিক মূল্যবান বলে মনে হয়েছে। আসলে মুখ শব্দের মধ্যে কবি জীবনানন্দ যে সত্য খুঁজে পান তা তিনি রূপের মধ্যে খুঁজে পান না। মাত্র 14 পংক্তির এই কবিতাটিতে রূপ, রস, গন্ধময় বাংলাকে কতটা গভীরভাবে ভালোবেসেছেন এবং ধ্যানে ও অনুধ্যানে কতটা মগ্নতায় আচ্ছন্ন হয়েছেন তার সুন্দর ছবি তুলে ধরেছেন তার নিখুঁত বর্ণনায়। আমরা পেয়ে যাই বাংলা প্রকৃতির মুখশ্রীর একটা পরিচয়। আধার অবসান মুহূর্তের এক ভোরে কেবল একটি দোয়েল পাখি ছাতার মতো বড় একটি ডুমুর গাছের পাতার নিচে বসে আছে। ছাতার মতন কথাটির মধ্য দিয়ে কবি বাংলা প্রকৃতির রূপ মাধুর্যকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। আধার অবসানের ফিকে ভোরের রূপ মুহূর্ত তুলে ধরার পর যখন তিনি আবার আমাদের বলেন একথা, চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের করে আছে চুপ, ফণিমনসার চোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। বুঝতে বাকি থাকে না বাংলা প্রকৃতির ঘুম ভাঙা ভোরের মুহূর্তের নীরব ছবিটি কেমন, তা তিনি অকপটে তুলে ধরেছেন নিপুণ চিত্রকরের মতো। কিন্তু এরপরেই যখন তিনি আমাদের বলেন একথা যে মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল হায়। বুঝতে অসুবিধা হয় না মঙ্গল কাব্যের বণিক চাঁদ সদাগরকে টেনে এনে বাঙালি পাঠকের মনোলোকে রূপসী বাংলার চিরন্তন অপরূপ ব্যাপারটিকে তিনি তুলে ধরেছেন। মধুকর ডিঙ্গার চাঁদ সদাগর এবং নারী বেহুলা মনসা মঙ্গলের এই নরনারী মধ্যযুগের হলেও আজও আমাদের বাঙালির হৃদয়ে জীবন্ত। একই সঙ্গে মিথের মতন আমাদের কল্পনার ভাবনালোকে বাস্তব সত্যের মতো প্রতিষ্ঠিত। এই নরনারীর কথা তুলে ধরে বাংলার অপরূপ মূর্তিটিকেই জীবনানন্দ আসলে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। চাঁদ সদাগরের বাণিজ্য যাত্রার পথে তমালের নীল ছায়ার কথা বলে তিনি আমাদের বোঝাতে চেয়েছেন মধ্যযুগে বাংলার সৌন্দর্য যেমন চাঁদ সদাগরের অন্তরকে যেমন প্রেমময় ও শান্তিময় করেছিল তা আজও অক্ষুণ্ণ। কিন্তু এরপরেই বেহুলার গাঙ্গুরের জলে ভেলা ভাসানোর কথা টেনে আনেন, তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে কবি বাংলা প্রকৃতির চিরন্তন এক শাশ্বত প্রেমের রূপটি আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন, বেহুলা ও লক্ষিন্দরের অপরূপ প্রেমের উজ্জ্বল উদাহরণ তুলে। এ কারণে তিনি বেহুলাকে শুধুমাত্র মনসা মঙ্গলের নায়িকা রূপে না দেখে তাকে তুলে ধরেছেন বাংলার এক বধূ রূপে। এই বাংলা প্রকৃতি সজীবতাই যে স্বামীহারা বেহুলাকে প্রাণশক্তিতে ভরপুর করে তুলেছিল তাও কবি আমাদের বুঝিয়ে দেন। বেহুলার হৃদয়ে ঢেউ উঠেছিল বলেই তিনি স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য দেবতাদের খুশি করতে ছিন্ন খঞ্জনার মতো সব পোশাকি বন্ধন ছিন্ন করে ইন্দ্রসভায় নাচেন। কবি কথায় একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, তবে ছিন্ন খঞ্জনার যে যন্ত্রণার কথা তুলে ধরে কবি স্বামীহারা বাংলার সতী নারীর হৃদয়ের ভেতরের তীব্র একাকিত্বের যন্ত্রণার কথাই বলেছেন।
এরপরেই যখন কবি আমাদের বলেন এ কথা যে বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়, ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়, এই কথাটির মধ্যে দিয়ে তীব্র যন্ত্রণার রূপ প্রকাশ পেলেও এই যন্ত্রণার মধ্যে রয়েছে এক সান্ত্বনার বাণী। কবি এখানে মনসা মঙ্গল কাব্যের বেহুলা প্রসঙ্গের মধ্য দিয়ে বাংলার প্রকৃতির শাশ্বত সৌন্দর্যের জয়গান করেছেন। প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশ বাংলার রূপ বর্ণনা করতে গিয়ে তাতে শাশ্বত সৌন্দর্যের মহিমা ফুটিয়ে তুলেছেন। বাসর ঘরে সর্পদংশনে লক্ষিন্দরের মৃত্যু হলে মৃত স্বামীকে নিয়ে কলা গাছের ভেলায় চড়ে গাঙ্গুরের জলে ভেসে ভেসে বেহুলা স্বর্গে গিয়ে পৌঁছেছিলেন। সেখানে দেবরাজ ইন্দ্রের সভায় নৃত্যগীতের মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করে বেহুলা মৃত স্বামীর পুনর্জীবন লাভ করেছিলেন। কবি বেহুলার এই নৃত্যগীতের মধ্যে বাংলার প্রকৃতির নিবিড় সংযোগ আবিষ্কার করেছেন। দুঃখকাতর বেহুলা দেবতাদের সন্তুষ্ট করতে গিয়ে যখন খঞ্জনা পাখির নৃত্যছন্দে নৃত্যকলার প্রদর্শন করেছিলেন, তখন সমগ্র বাংলার প্রকৃতি, বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার পায়ে বেঁচেছিল। সেই বাজনা ছিল কান্নারই মতো। দেবতারা সন্তুষ্ট না হওয়া পর্যন্ত বেহুলা এক নাগাড়ে নেচে চলেছিলেন। তার সে করুণ নৃত্যের মধ্যে সমগ্র বাংলার নিসর্গ প্রকৃতি ঘুঙুরের মতো কেঁদেছিল বলে কবি কল্পনায় ধরা পড়েছে। এবারে আমরা একটু শিরোনাম দেখে নেব। জীবনানন্দ দাশ বাংলার কবি। বাংলার প্রকৃতির রূপ সৌন্দর্য তিনি দেখেছেন, যা পৃথিবীর সেরা। এজন্য কবি পৃথিবীর সৌন্দর্য আর দেখতে চান না। বাংলার জাম বট কাঁঠাল হিজল অশ্বত্থ ফণিমনসার ঝোপ আর কোথাও দেখা যায় না। বাংলার এই রূপ সৌন্দর্য দেখে একসময় চাঁদ সদাগর এবং বেহুলা মুগ্ধ হয়েছেন। কবি এভাবেই বাংলার প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে পৃথিবীর অন্যত্র গিয়ে তার সৌন্দর্য উপভোগ করতে চান না। তাই এই শিরোনাম সার্থক হয়েছে। আমরা প্রশ্নোত্তরে প্রবেশ করব। দেখো, যেটি সঠিক উত্তর সেটিতে টিক চিহ্ন দাও। ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি ড্যাশ, চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ। 2 নম্বর দেখো, এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার ড্যাশ, বাংলার অপরূপ রূপ। 3 নম্বর দেখো, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর ড্যাশ, মরিয়া গেছে নদীর চড়ায়। 4 নাম্বার দেখো, ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ড্যাশ, সে নেচেছিল ইন্দ্রের সভায়। 5 নাম্বার দেখো, বাংলার নদী মাঠ ভাটফুল ড্যাশ এর মতো তার কেঁদেছিল পায়, ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। এবার সত্যি না মিথ্যা সেটা বলতে হবে। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই তুমি পৃথিবীর রূপ খুঁজিতে যাইও না আর, এটা মিথ্যা। অন্ধকারে জেগে উঠে ছাতিমের গাছে, এটাও মিথ্যা। ফণিমনসার গাছে সতী বনে তাহাদের ছায়া পড়িয়াছে, এটা সত্য। কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, এটাও সত্য। শ্যামার নরম গান শুনেছিল একদিন ইন্দ্রপুরীতে গিয়ে, এটা মিথ্যা। আরে শূন্যস্থান পূরণ। অন্ধকারে জেগে উঠে ড্যাশ গাছে, ডুমুরের গাছে। চেয়ে দেখি ড্যাশ মতন, ছাতার মতন। গ নম্বর, ড্যাশ দোয়েল পাখি, ভোরের দোয়েল পাখি। এবারে এক কথায় উত্তর। বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটির কবিকে বা কার লেখা? কবিতাটির কবি হলেন জীবনানন্দ দাশ। কবি কার মুখ দেখেছেন? কবি বাংলার মুখ দেখেছেন। 3 নাম্বার, ভোরের দোয়েল পাখিটি কোথায় বসে আছে? ছাতার মতো বড় পাতার নিচে ভোরের দোয়েল পাখিটি বসে আছে। ঘ নাম্বার, বেহুলা কোন নদীতে ভেলা ভাসিয়েছিল? বেহুলা গাঙ্গুরের জলে ভেলা ভাসিয়েছিল। ম নাম্বার, সোনালী ধানের পাশে কবি অসংখ্য কি গাছ দেখেছিলেন? সোনালী ধানের পাশে কবি অসংখ্য অশ্বত্থ বটগাছ দেখেছিলেন। 2-3টি বাক্যে উত্তর। কবি বাংলার কি রূপ দেখেছেন? কবি বাংলার সুন্দর প্রাকৃতিক রূপ দেখেছেন। সেখানে আম বট কাঁঠাল অশ্বত্থ ফণিমনসা প্রভৃতি গাছ আছে। আবার সুন্দর বিচিত্র পাখিদের দেখেছেন, যেমন কোয়েল দোয়েল শ্যামা প্রভৃতি। সোনালী ধানক্ষেত এবং কৃষ্ণ দ্বাদশীর জ্যোৎস্না রাত দেখেছেন, যা মনোমুগ্ধকর। 2 নাম্বার বা খ নাম্বার, কবি পৃথিবীর রূপ আর দেখতে চান না কেন?
বাংলার পশু পাখি ও বনজ প্রকৃতি এত মনোরম যা সমগ্র পৃথিবীর অন্যান্য দেশে বিরল। বাংলার সুমিষ্ট ফলের গাছ, সুদৃশ্য বিচিত্র পাতাবাহারি গাছ, সোনালী ধানক্ষেত, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না রাত এবং দোয়েল শ্যামার সুমিষ্ট গান কবিকে খুবই আকৃষ্ট করে। বাংলার এত রূপ সৌন্দর্যের মধ্যে দিয়েই কবি পৃথিবীকে দেখেন, তাই তিনি বাংলা ছেড়ে আর অন্যত্র অন্য কোনো দেশের রূপ সৌন্দর্য দেখতে চান না। 3 নম্বর প্রশ্ন দেখো, বেহুলা কেন গাঙ্গুরের জলে ভেলা ভাসিয়েছিল? কালনাগিনীর দংশনে চাঁদ সদাগরের পুত্র তথা বেহুলার স্বামী লক্ষিন্দরের মৃত্যু হয়। তখন লক্ষিন্দরের মরদেহ গাঙ্গুরের জলে ভাসিয়ে দেওয়া হয়। পতিপ্রাণা বেহুলা স্বামী বিচ্ছিন্না হতে চাননি, তাই তিনিও তার স্বামীর মরদেহর পাশেই ভেলায় আরোহণ করে গাঙ্গুরের জলে ভেলা ভাসিয়েছিলেন। বেহুলা অমরায় গিয়ে নেচেছিলেন কেন? প্রায় 6 মাস ভেলায় ভাসতে ভাসতে বেহুলা মনসার পালক মাতা নিতার গ্রামে এসে পৌঁছান। বেহুলার প্রতি দয়াপর বেশ হয়ে নিতা স্বামীসহ বেহুলাকে স্বর্গলোকে নিয়ে যান। সেখানে দেবরাজ ইন্দ্রের সভায় নাচ দেখিয়ে দেবতাদের সন্তুষ্ট করেন। তবে স্বামীর প্রাণ ফেরাতে তাকে সেই দেবী মনসার দ্বারস্থ হতে হয়। দেবী মনসার কাছে বেহুলা প্রতিশ্রুতি দেন যে তিনি তার শ্বশুর চাঁদ সদাগরকে দিয়ে দেবী মনসার পূজা করাবেন। তখন দেবী মনসার কৃপায় বেহুলা তার স্বামী লক্ষিন্দরের জীবন ফিরে পান। পুত্রবধূর অনুরোধে চাঁদ সদাগর দেবী মনসার পূজা শুরু করেন, তবে বাম হাত দিয়ে, কারণ তিনি ডান হাত দিয়ে ভগবান শিবের পূজা করেন। 4 নম্বর দেখো, কবি কেন পৃথিবীর রূপ না দেখে বাংলার রূপ দেখতে বলেছেন? পৃথিবীর মধ্যেই বাংলা অবস্থিত। বাংলার প্রাকৃতিক বৈশিষ্ট্য এমন যা পৃথিবীর প্রায় সর্বত্রই দেখা যায়। বাংলার সুমিষ্ট ফলের গাছ, সুগন্ধি ফুলের গাছ, মনোহর শোভাযুক্ত গাছ, ধানক্ষেত, কোমল শিশিরস্নাত জ্যোৎস্না রাত, দোয়েল শ্যামা প্রভৃতি পাখির সুমিষ্ট গান এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। এগুলি দেখার পর পৃথিবীর অন্যত্র যাওয়ার প্রয়োজন হয় না। এজন্য কবি পৃথিবীর রূপ না দেখে বাংলার মুখ দেখতে বলেছেন। এবারে একটু আমরা বোধগম্যতার পরীক্ষা বা বোধগম্যতার প্রশ্ন দেখব। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আলোচ্য পংক্তিটি কার লেখা, কোন কবিতার অংশ? আলোচ্য পংক্তিটি জীবনানন্দ দাশের লেখা কবি বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতার অংশ। কবি কেন পৃথিবীর রূপ খুঁজতে চান না আর? বাংলাতেই প্রকৃতি এমন যা সমগ্র পৃথিবীতেই দেখা যায়, তাই এ বাংলার কবি পৃথিবীর রূপ আর খুঁজতে চান না। 3 নম্বর, বাংলার মুখ কথাটির অর্থ কি? বাংলার মুখ বলতে বাংলার প্রকৃতি, তার পশু পাখি, নদ নদী, গাছ পাহাড় প্রভৃতি সারা পৃথিবীতে যা আছে তাই বাংলাতেও উপলব্ধ। বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণ দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়। বেহুলা কেন ভেলা নিয়ে গাঙ্গুরের জলে ভেসেছিল? বেহুলার স্বামী লক্ষিন্দর সর্পভ্রষ্টা বা সর্পদ্রষ্ট হয়ে মারা গেলে তাকে ভেলায় করে গাঙ্গুরের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। বেহুলা স্বামী বিচ্ছিন্না হতে চায়নি, তাই স্বামীকে জীবিত করে ফিরিয়ে আনার সংকল্প নিয়েই বেহুলাও তার স্বামী সমগামিনী হয়েছিলেন। খ নাম্বার, জলে ভেসে বেহুলা কোথায় যাওয়ার লক্ষ্য ছিল? জলে ভেসে বেহুলার অমরাবতীতে অর্থাৎ স্বর্গে যাওয়ার লক্ষ্য ছিল। সেখানে দেবতাদের সন্তুষ্ট করে দেবী মনসার করুণা লাভ করা এবং সেই দেবীর কৃপায় স্বামীর জীবন ফিরে পাওয়া। সতীসাধ্বী বেহুলার আত্মবিশ্বাস ছিল যে সে বিধবা হবে না। দেখো বাক্য রচনা। পল্লব, পূজার ঘটে একটা আমপল্লব লাগে অপরূপ, কোজাগরী পূর্ণিমার রাতে চাঁদকে অপরূপ দেখায়। জ্যোৎস্না, আমরা জ্যোৎস্নালোকিত রাতে সমুদ্রের তীরে বসেছিলাম। অমরা, অমরাতে দেবতাদের বাস। ঘুঙুর, মেয়েটি পায়ে ঘুঙুর বেঁধে নাচছে। সভা, দলের নেতা আমাদের স্কুলের মাঠে একটি সভা ডেকেছেন। বিপরীত শব্দ, অন্ধকার আলো, বড় ছোট, কৃষ্ণ দ্বাদশী শুক্ল দ্বাদশী, অসংখ্য সীমিত, নরম শক্ত, ছিন্ন অটুট। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি একটু বড় হয়ে গেল। আমরা আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ তাহলে এটুকুই।